শিশির মনিরকে করতে চাই, যদিও এই প্রশ্নটা আপনার কাছেও আসবো। আমি আগে অ্যাডভোকেট মনিরের উত্তরটা একটু আমরা শুনতে চাই। অ্যাডভোকেট মনির, আজকে আমার বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান নেতা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটি কথা বলেছেন। তার কথার কিছু অংশ আমি শুনেছি, সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি 16ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনুক, আইনে দেখেন আমরা করি কি করি না। এটার সঠিক উত্তর কি হবে? ধরেন আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল। ওকে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম 16ই ডিসেম্বর হবে 2026 সালে 16ই। রাইট। আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধভাবেই করি আর এককভাবেই করি, কিছু একটা করলাম, এবং দেখবেন সেই 16ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। এখন আমাদেরকে ক্ষমতায় আনেন, মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির আমরা এটা জানতে পারবো না আপনারা এটা পালন করবেন কি করবেন না। উনি তো জিজ্ঞাসা করছেন, উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা, 16 ডিসেম্বর হবে কিনা। নিশ্চয়ই, কেন নয়, কিন্তু একটা জিনিস দেখি যে ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কাটা তো আপনি অ্যাসার্টেন করতে পারবেন। কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন। উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে 16ই ডিসেম্বর হবে না। না, হবে নাটা শুনি নাই ভাই, আমি হবে নাটা শুনি নাই। আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে 16 ডিসেম্বর হবে কিনা। আমি এরকমই শুনছি। আই মে বি রং, ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি এইটাই শুনছি। তো আন্দালিব রহমান, আমি বলছি যে এই যে একটা ধরেন একটা আশঙ্কা, তাই না? আশঙ্কা ওনার পক্ষ থেকে আমি যদি বলি যে উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন কোনো ভ্যাগ বিষয়ে না, আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে, তাহলে তার মেজারেবল। মেজারেবল আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি, অ্যানালাইসিস করি, যেগুলো মেজারেবল থাকে না, যেগুলো ইন্ডিকেটর থাকে না, স্পষ্ট ইন্ডিকেটর থাকে না। আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক, স্মার্ট লোক, যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল, অ্যাচিভেবল, সুনির্দিষ্টভাবে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে। কবে উত্তর দেওয়া যাবে? 12ই ফেব্রুয়ারিতে আমরা ইলেক্টেড হব, ধরেন 25 এটা কিন্তু অ্যাডভোকেট শিশির মনির, এটা কিন্তু আপনি অতি চমৎকার, আপনি যেহেতু আপিল বিভাগের আইনজীবী এবং আপনার আসলে আইনজীবী হিসাবে আপনি প্রথিতযশা, আপনার কথা খুবই চমৎকার, কিন্তু ঘটনা হইতেছে কি এটা হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে, আমার টাইমিংটা নিয়ে একটু খটকা লাগতেছে। মানে আপনি এটা ইলেকশনের আগে হ্যাঁ না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাইলে? না, ওটা না, আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজারেবল। ওকে, ও আচ্ছা, মানে আর সেকেন্ড প্রশ্ন হলো অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইলে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 16ই ডিসেম্বর। আমার মনে হয় যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি, যে অ্যাডভোকেট শিশির মনির বলতেছেন যে অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, 3বার করে বলেছেন। তবে তার আশঙ্কার জায়গা থেকে যিনি ব্যারিস্টার পার্থকে তিনি আহ্বান জানাচ্ছেন যে যদি নির্বাচিত হয় জামাতে ইসলামী তখন সেটি তো মেজারেবল, সেটি দেখা যাবে, পরিষ্কার উত্তর। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এইটা ঠিক যে আন্দালিব রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা, পাশাপাশি আরো 2-3টা জিনিস 16 ডিসেম্বর হবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা, আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি, আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা, এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন, অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে কিনা। প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই, কেউ ক্ষমতায় আসলে 16ই ডিসেম্বর হবে না এরকম কোন আশঙ্কা আপনার মনে আসে কিনা কামাল ভাই? বেশ, দিয়ে শুরু করি। জি, আশঙ্কা না থাকাই উচিত ছিল, কারণ আমাদের ইতিহাসে কতগুলি
একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে, যেগুলো মানে এটা হবে, এটাই স্বতঃসিদ্ধ, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই কেন সেটা আমি বলি। যেমন ধরেন, এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে তারা একটা 16 ডিসেম্বর পেয়েছিল। পেয়ে তারা প্রথমে কি বললো যে জাতীয় প্যারেডটা আর হবে না, প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না। কেন হবে না? কেন হবে না? আচ্ছা, এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায়, অর্থনীতির উন্নয়ন হয়ে যায়, মানুষের রোগ শোক ভালো হয়ে যায়? সেরকম তো কিছু হয় না। কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই? দেশে যারা সাধারণ মানুষ আছে, ছোট ছোট শিশু কিশোর আছে, আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা, আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান আমলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি, তখন ওই যে ওদের যে 14 আগস্টে যে আপনার স্বাধীনতা দিবস হতো, আমাদের সকালবেলা আমার মা সাজায় গুজে স্কুলে পাঠাইতো, যাই ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ দিয়া ফ্ল্যাগ উড়ানো হতো, আমরা কিন্তু এনজয় করতাম। যখন বাংলাদেশ স্বাধীন হলো, আমরা কিন্তু 26শে মার্চে ওটা করছি, তখন আমি স্কুলেই পড়ি, আমি তখন এগুলি দেখেছি। তো এখন বিষয়টা হলো কি, এগুলো কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে, তারা গতবার করেনি, ঠিক আছে, ভাবলাম প্রথম আসছে করেনি, অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে, খরচ বাড়াবে কেন, করে নাই, ভালো কথা। যে খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত 1 বছর আমাদের দেখা। 26শে মার্চ তো করছে, আমি 26শে মার্চ আলোচনা করেছি না, আমি 16 ডিসেম্বর আলোচনা করেছি। এইটা কি এরকম যে এক বছর রাষ্ট্র একটা বড় করে করে আরেকটা অত বড় করে করে না, ওরকম কি কোনো? ঠিক না, এটা আমরা কখনোই দেখি নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি, সবাই আসছে, প্রতিবারই এটা হয়েছে। এখন তাহলে কি এইটাই হলো? দেখেন, একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণা আমি দেখি, অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে। যেমন আমি দেখলাম ওই দিন যে 16 ডিসেম্বর নাকি বিজয় দিবসই না, এটাও কেউ বলছে। এখন যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি প্রভাবে এটা হচ্ছে না? হতে পারে। অনেকে বলছে যে 16 ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই, ওই দিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই, অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস, বাংলায় লিন না, এটা বলছে অনেকে। তো এখন এগুলো নিয়ে আমি বাহাস করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা তো প্রশ্ন না। প্রশ্নটা হলো কি, সরকার কি করছে? সরকার কিন্তু এবছরও পালন করছে না, এবং কেন করছে না তার কোনো ব্যাখ্যাও কিন্তু সরকার দিচ্ছে। সরকার মনে অত বেশি কনভিন্স না যে 16 ডিসেম্বরে আসলে বিজয় দিবস হিসেবে পালন করা উচিত, এরকম মনে হইতেছে। কারণ যেহেতু তর্কটা আছে মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে কেউ তর্ক চলছে। জি, যে এটা মানে সরকার আছে ক্ষমতায়, তারা কনভিন্স না, রাইট। এখন যদি সরকার কনভিন্স না হয়, তো যে কোনো পলিটিক্যাল পার্টিও কনভিন্স না হতে পারে, রাইট। সেই জন্য আমার কিন্তু অনেস্ট কোয়েরি ছিল যে জামায়াতে ইসলামী কনভিন্স কিনা যে 16 ডিসেম্বর বিজয় দিবস না। তো উনি বললেন যে অবশ্যই পালন করবেন, রাইট। অবশ্যই করবে, হ্যাঁ। কিন্তু সরকারের মধ্যে জামায়াতে ইসলামের মধ্যে যে ঝামেলা নাই, সেই ঝামেলা আমি সরকারের মধ্যে দেখি, এটা ইন্টারেস্টিং। কিন্তু দেখি এটাই তো আপত্তিকর এবং হতাশাজনক। জি, মানে এই সরকার যে আসলে কি, ওই সরকার যে একটা কথা বলছে না, রিসেট বাটন টিপা দিছে, এখন রিসেট বাটন তো টিপছেন, এখন কোত্থেকে আবার শুরু হবে? এখন ওনারা কি 47 থেকে শুরু করতে চান, নাকি আরো আগে থেকে, নাকি পলাশী যুদ্ধ থেকে শুরু করতে চান? এটা বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় যে কামাল ভাই, আমরা এই প্রসঙ্গটা ক্লিয়ার। আমরা যেহেতু অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো, আমরা একটু দর্শকদের মতামত একটু আপনাকে শোনাতে চাই। একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন, আরেকজন দর্শক শিশির, অনেকেই প্রশ্ন করেছেন, আমি দুটো প্রশ্ন বাছাই করেছি। একটা দর্শক প্রশ্ন করেছে যে আপনি ইন্ডিয়া কেন গিয়েছিলেন কামাল ভাই, যদি ছোট করে বলতেন। আচ্ছা, ইন্ডিয়া কি আমাদের কোনো নিষিদ্ধ জায়গা নাকি? ভিসা বলে দেয় না ইন্ডিয়া বলে ইন্ডিয়ান লোকদের ছাড়া কাউরে ভিসা দেয় না, মানে ইন্ডিয়ার প্রিয় লোকদের ছাড়া। কেন যাও? অসুস্থ লোক প্রচুর যাচ্ছে। আমি যখন ইন্ডিয়াতে যখন আসলাম, বাংলাদেশ বিমানে আসছে, সেই বিমানে আমি দেখলাম যে পেছনের 3 জন লোক ছাড়া সমস্ত সিট ভর্তি, এবং তারা সবাই বাঙালি। তো সমস্যাটা কি হয়েছে? এত লোক গেছে না। আচ্ছা, এখন আমি কথাটা বলি, এই জিনিসটা হলো ইন্ডিয়া গিয়েছে, আমি বলি আপনাদের, বলার কোনো সমস্যাটা নাই। আমার ছেলে দার্জিলিং এ পড়ে, ছেলে, হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন আপনার ছেলে দার্জিলিং এ পড়ে কেন, সেটাও বলি না ভাই। এখন সমস্যা হচ্ছে কি, আমি যখন আজকে রাতে একটু বাথরুমে যাবো, তোর প্রশ্ন করবেন আপনি বাথরুমে যাচ্ছেন কেন? কারণ আপনি পাবলিক পারসন ভাই, আপনি জনপ্রিয় লোক। আপনি, আমার ছেলে কেন দার্জিলিং বসে আমি বলি আপনাকে। আমরা স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করি। জি, আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় রেখে যাব, কি করবো না করবো, এটা আমাদের একটা টেনশন ছিল।
এবং সেজন্য আমি কম খরচে, আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচে অথবা এরকম খরচে আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম। আজকে থেকে 3 বছর আগে আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি, তার আরো 1 বছর আছে। ওকে, এখন এমন একটা পর্যায়ে সে আছে, এখন যদি ইন্ডিয়ার সাথে আমার যুদ্ধও লাগে তাও কিন্তু আমার জন্য খুব একটা জটিল অবস্থা হয়েছে। রাইট রাইট তো রাইট। তাকে আনতে গিয়েছিলাম ভাই। Okay. আচ্ছা শুনেন, তার পরীক্ষা শেষ, আরো বলি না, শেষ করি তাহলে বুঝবেন। হ্যাঁ। আরেকটু বলি। তো ওখানে গিয়েছিলাম, আমরা স্বামী স্ত্রী দুইজনেই গিয়েছিলাম। দুইজনে যাওয়ার পর আমার স্ত্রী বললো যে উনি একটু আজমির শরীফে যেতে চান। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে চলো যে আজমির শরীফে, জয়পুরে গেলাম। আজমির থেকে যখন আমরা ফিরবো, ফেরার সময় দেখলাম যে প্লেনে দিল্লি থেকে ঢাকার যে ভাড়া, কলকাতার চেয়ে ঢাকার ভাড়া তার চেয়ে বেশি। আমি বললাম তাহলে চলো কম ভাড়ায় দিল্লিতেই যাই। ওকে। তো দিল্লি থেকে আমরা পরে প্লেনে, আমার মনে হয় যে খুবই পরিষ্কার আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমার একটা ছবি তো দিয়েছে, আমাকে ছবি দিয়েছে। দিল্লি যাওয়ার পর আমার স্ত্রী বললো যে আমি একটু জামা মসজিদটা দেখতে চাই। জি, আমি চলো নিয়ে যাই। ওখানে যাওয়ার পর সে ইউটিউবে আপনার চ্যাট জিপিটি দেখছে এখানে নাকি করিমের একটা হোটেল আছে। রাইট রাইট রাইট। করিমের হোটেলে খাওয়া দাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার মুখে একটা টুথপিক ছিল ভাই। আমার ছেলে আমাকে দেখাচ্ছে, বাবা দেখো এই ছবিটা কেমন হয়েছে। ওটা দেখতে গেছি, টুথপিকটা মুখে ছিল। এখন আমি ললিপপ খাচ্ছি, আবার কেউ বলছে আমি সিগারেট খাচ্ছি। ভাই জীবনে সিগারেট খাইনি। আমার মনে হয় কামাল ভাই পরিষ্কার। আমাদের শিশির মনির ভাইয়ের জন্য আমাদের একটা প্রশ্ন আছে, দর্শকদের প্রশ্ন। শিশির মনির ভাই, আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে আপনি যদি অ্যাড্রেস করেন। জনাব শিশির মনির আমাদের ধর্ম নিয়ে অবমাননাকার বক্তব্য দিয়েছে, এহেন হীন কাজের জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন। অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন। আমি একটু বলে রাখি, আমি জনাব শিশির মনিরের এই বক্তব্য শুনেছি। যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে, আমি তার বক্তব্যে আপত্তিকর কোনো কিছু পাই নাই। জনাব শিশির মনির, আপনি যদি অ্যাড্রেস করেন দর্শকের প্রশ্ন। এগুলো আরো আগেও আমি অ্যাড্রেস করেছি। জি, আসলে এটি কোন ধর্মীয় অবমাননার প্রশ্ন, এটি আসলে সম্প্রীতির প্রশ্ন। রাইট। আমার যেখানে বাড়ি এটি দিরাইশাল্লা, এখানে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান। এখানে পাশেই আছে মসজিদ, একটু পাশেই আছে মন্দির। যে যার ধর্ম পালন করে, কেউ কাউকে এখানে বিরক্তও করে না, হস্তক্ষেপ করে। ওকে। মূলত এই উদাহরণটি ছিল সেই সম্প্রীতি বোঝানোরই একটি বাস্তব নমুনা। এটিকে যে বা যারা ধর্মীয় অবমাননা হিসেবে ব্যাখ্যা করছেন, আমার বিবেচনায় এটা সঠিক কাজ। আমার মনে যে খুবই আমি আসলেই মানে আমাকে মাসুদ কামাল ভাই অনুষ্ঠানের আগেও কামাল ভাইকে আমি বলতেছিলাম যে মানে কোনো বিষয় আমার খুবই পক্ষ নিতে ইচ্ছা করে। এইটার ক্ষেত্রে আমি একদমই বলি যে জনাব শিশিরমণি যেটি বলছেন সেটি আমার কাছে অসাধারণ সম্প্রীতিমূলক একটা কথা মনে হয়েছে, এবং যারা এইটিকে টুইস্ট করছেন তাদের জন্য আমার নিন্দাটা আমি একটু জানায় রাখলাম। যাই হোক, আমি অ্যাডভোকেট শিশিরমণির কাছে আমি প্রশ্নটা একটু রাখি যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি জেনে আমি আবার কামাল ভাইয়ের কাছে যাব। এটা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, নির্বাচনের ডেট ঘোষণা করেছে, লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, অনেকগুলি বিষয়ে জামাত ইসলামের অনেকগুলি আপত্তি ছিল। এখন আজকে তফসিল ঘোষণা হয়েছে, আমি এলাকা থেকেই তফসিল মনোযোগ দিয়ে শুনলাম, প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্যটা শুনলাম, আর আমরা তো ফিল্ডেও আছি। তো মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে ওসিদেরকে চেঞ্জ করা হয়েছে, ইউএনওদেরকে চেঞ্জ করা হয়েছে, ডিসি কে চেঞ্জ করা হয়েছে, এসপি কেও চেঞ্জ করা হয়েছে লটারির মাধ্যমে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, আমার এলাকার কথা আমি বলি। আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকে, ছত্রচ্ছায়া থাকে, আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না। ওকে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, এইবারকার আমার এলাকায় হাওর রক্ষা বাঁধ নামে কতগুলো বাঁধ সরকার অ্যালট করে, যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয়, প্রশাসন এবং রিপ্রেজেন্টেটিভ আকারে গঠিত হয়। এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকেই এই কমিটিগুলোতে কোন রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি। আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য প্রশাসন একটা দূরত্ব মেনটেন করা দরকার, সকল রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাডভোকেট শিশিরমণি, আমি কিন্তু জানতে পারি যে আপনাদের জামায়াতের অন্য নেতাদের আমরা দেখতেছি যে প্রশাসনকে কুক্ষিগত করতে চাইতেছেন, প্রশাসনকে বলতেছেন আমাদের কথাই শুনতে হবে। আপনার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিরপেক্ষতা চাইতেছেন। এটা কি এক এক জায়গায় এক এক রকম, নাকি এটা মানে জামাত ইসলামের কোন স্ট্যান্ড না, এটা মানে যিনি প্রার্থী তার স্ট্যান্ড, তাই না?
মোটেও না, জামাত ইসলামীর কোন স্ট্যান্ড না। যে ব্যক্তি এটা বলেছিলেন সাথে সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে। তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না, ঢাকায় আমি দেখি নাই, দেন নাই মনে হয়। তো আমি যেটা বলছি এটা কখনোই জামাত ইসলামীর কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন, তাহলে তো জামাত ইসলামীর আর কোনো নৈতিক ভিত্তিই থাকবে না। ওকে, ফলে আমি মনে করি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যে শোকজ করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে জানতে পারবো পরবর্তী পদক্ষেপ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে সাবস্ক্রাইব করি না, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও আমি করব না এই ধরনের সাবস্ক্রিপশন। কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় লেভেল প্লেইং ফিল্ড কি হয়েছে কিনা? জনাব শিশির মনির তার এলাকার কথা বললেন, আপনি পুরো বাংলাদেশটা যে খেয়াল করেন এটার ক্ষেত্রে আপনি লেভেল প্লেইং ফিল্ড দেখেন কিনা? যে একটা দেখেন, একটা জিনিস হলো কি, লেভেল প্লেইং ফিল্ডে অনেক বড় একটা কথা, কিন্তু বড় কথা কিভাবে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি, জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি নিয়োগের সময়। ডিসি নিয়োগের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি, কেউ বলছে এটা বিএনপির ডিসি, এরকম বলা বলি কিন্তু হয়েছে। এবং এটা যখন নির্বাচনে যখন কেউ হেরে যাবে উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচনে হেরেছি কারণ ওই পক্ষের ডিসি ছিল, সে এটাকে মেকানিজম করছে, এটা কিন্তু বলবে ভাই। তা আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে, তারপরে এসপি চেঞ্জ করছে, ওসি চেঞ্জ করছে, এই চেঞ্জ যেগুলো করছে, লটারি করে করছে, অনেক কিছু করছে, কিন্তু কেন করছে? তার চেয়ে বড় কথা কে করছে, কেন করছে? মানে তারা যাদের নাকি পক্ষপাত দুষ্ট না হয় এই জন্য করছে, এই লক্ষ্য নিয়ে করছে। কে করছে? এই অন্তর্বর্তীকালীন সরকার করছে, করছে তো। আজকে তফসিল ঘোষণা করা হলো, এখন পুরো জিনিসটা কার দায়িত্বে? নির্বাচন ইলেকশন কমিশন। আচ্ছা ফাইন, যদি পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে, দায়টা কার উপর চাপবে? নির্বাচন কমিশনের উপর চাপবে, কিন্তু যে তুমি ঠিক মতো নির্বাচনটা করতে পারো নাই। কাজে আমি নির্বাচন কমিশনকে পরামর্শ দিব যে নির্বাচন কমিশনের উচিত হবে সবগুলি ডিসি আবার চেঞ্জ করা। এতে কিছু খরচাপাতি হবে, হোক, কোনো সমস্যা নাই, কারণ দায় দায়িত্ব যখন আপনার উপর আসবে, আপনি আপনার মতো করে ডিসি গুলিকে আনেন, সরকারটা আপনি নিবেন কেন? আগেও দেখতাম আমি হাসিনা আমলে হাসিনা সরাইতো, তারপর বলতে আমি সব সাজাই দিছি, এবার তুমি ইলেকশন করো না, তা চাই না। আমি বলতে চাচ্ছি ইলেকশন কমিশন উচিত হবে নিজের মতো করে সমস্ত প্রশাসনকে আবার রিঅর্গানাইজ করুক, করলে পরে এককভাবে ইলেকশন কমিশনের দায় দায়িত্ব দেবে প্রশংসার অথবা নিন্দার। কামাল ভাই, আপনার কাছে তো এখন আর ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই, মানে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনি একটা সাজেশন দিলেন। কারণ কেন আমি প্রশ্ন করতেছি, আপনার কথায় আমার বারবার মনে হচ্ছিল যে ডক্টর ইউনূসকে আপনি এতই অপছন্দ করেন, বারবার ওনার উপর আপনি একটা আরোপ লাগাচ্ছেন যে, বা দোষ আরোপ করতেছেন যে উনি ক্ষমতায় আর ছাড়তে চাইতেছেন না বা ক্ষমতা ছাড়তে চান না। এইটা তো আপনার দূর হয়েছে, তাই না? মানে আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না এটা আমি কখনো বলি নাই। আচ্ছা, আমি কি বলছি সেটা বলি। আমি বলেছি যে 5ই আগস্ট ভাষণের পর উনি যখন বললেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, এরপর থেকে এই সরকার যা যা করছে নির্বাচনকে ওই সময় করার জন্য, সবই ওই সময় করার জন্য ইতিবাচক, এর মধ্যে কোনো ভুল নাই, এটা আমি বলেছি। এমন ইলেকশন কমিশনও সেইভাবে কাজ করতেছে, এখানেও কোনো ভুল নাই। কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সংশয়টা দূর হয় নাই। সাধারণ মানুষের মধ্যে সংশয়টা কেন দূর হয় নাই এটা আমি জানি না, কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষের সংশয়টা যে আছে যে ইলেকশন কি হবে অথবা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে, এই যে সংশয়টা, এই সংশয়টা ডক্টর ইউনূস নিজ দায়িত্বে অর্জন করেছেন। উনি সাধারণ মানুষের কাছে আস্থাভাজন হতে পারেননি বলেই মানুষ এত কিছু করার পরেও সন্দেহ করছে। আমি এই কথাটা বলি। ওকে, আপনার মনে, আপনি বলছেন যে সাধারণ মানুষের মনে সংশয় ছিল। হাওয়েভার আমি পরবর্তী প্রসঙ্গে যাই। এই নির্বাচনে জনাব অ্যাডভোকেট শিশির মনি, কাকে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন? বিএনপি, এনসিপি, নাকি যারা আপনার রোজা ও পূজা বিষয়ক বক্তব্যকে তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের? সংক্ষেপে যদি একটু বলেন, আমরা এই প্রশ্নটা নিয়েও কাছাকাছি প্রশ্নটা আমরা একটু কামাল ভাইয়ের কাছে যাব। অ্যাডভোকেট শিশির মনির, এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বাস্তবতা তিনটা জোটের দিকে আগাচ্ছে। একটা বিএনপি একটা জোট গঠন করার চেষ্টা করছে, এবং এখানে একটা বিতর্ক দেখা দিয়েছিল যে জোট গঠন করলে দলীয় সিম্বলেই ইলেকশন করতে হবে না জোটের যে কোনো একটি দলের সিম্বল নিতে হবে। আজকে আদালতে এটি সেটেল হয়েছে যে দলীয় সিম্বলেই করতে হবে, জোটের সিম্বলে করা যাবে না। এটা একটা বাঁচ। আরেকটা বাঁচ হলো জামাত ইসলামী সহ 8 দল, যেটি তারা ঘোষণা করছে, কর্মসূচি ঘোষণা করছে, সিট ভাগাভাগির চেষ্টা করছে, এটা একটা জোট।
আরেকটা জোট মাঝখানে এনসিপি সহ আরো 2-3টি দল নিয়ে আরেকটা জোট হয়েছে। রুট লেভেলে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা আমার হয়েছে, বিশেষ করে সিলেটের 19টি আসনে সম্পর্কে আমি যতটুকু আইডিয়া নিয়েছি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত সহ বাকিদের যে জোট গঠিত হতে যাচ্ছে বলে সকলেই অনুধাবন করছেন, এই ক্ষেত্রেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে মানে পারে বিএনপি ভার্সেস জামাত, প্র্যাকটিক্যাল ফিল্ডে, বিএনপি ভার্সেস জামাত, প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই মনে হচ্ছে। জোট, আমি পার্টিকুলার দল বলছি না। আচ্ছা আচ্ছা, জোট হচ্ছে বিএনপি জোট আর জামাত জোট। বিএনপির জোটটা নিয়ে অবশ্য শনিবার দিন বৈঠকের কথা বলা হয়েছে, সেই জোটটা কি হবে আমি জানি না। একটু কামাল ভাইয়ের কাছে যাই, নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? মূল লড়াই হবে জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে, এটা হলো মূল লড়াই। কিন্তু এটা বোঝাই যাচ্ছে, কারণ আর তো কেউ নাই রে ভাই, 3 নম্বর তো কেউ নাই, দুইজনই দলই দুইটা এখানে আপাতত, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ অনুপস্থিত, আওয়ামী লীগের অনুপস্থিতি, এই দুইটার মধ্যে লড়াই হবে। আরেকটা কথা আছে এখানে, আরেকটু বলে রাখি, সেটা হলো কি, যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত, এখনো মনে হচ্ছে যে 80% সম্ভাবনা আছে তারা পারবে, কিন্তু আবার একটু ভয় আছে, ভয় মানে একটু দ্বিধা আছে এই কারণে, সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবের শিকার হবে কিনা, এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে। যদি তারা মবের শিকার না হয়, যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনে প্রচার চালাতে পারে, তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের এইটা প্রতিদ্বন্দ্বিতা অতটা তীব্র নাও হতে পারে। সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে, এটা আমার ধারণা। কারণ আপনি যাই বলেন না কেন, আমি আরেকটু বলি, সেটা হলো কি জানেন, আসলে আমরা বলি আর না বলি, এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, ব্যালটেও আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না, কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে। কিন্তু কামাল ভাই, আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024-এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে, ইলেকশনটা কেমন হয় দেখতে, নানা ধরনের রিপোর্ট টিপোর্টও করছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল। আপনি সবচেয়ে বেশিবার বলছেন খালি ডামি ছিল, আওয়ামী লীগ ছিল, আপনি চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, এইটারে কোনো ইলেকশন বলতে আপনি রাজি হন নাই। ওই ইলেকশনেও তো যাদেরকে আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই, আওয়ামী লীগ তো খালি নৌকা থাকলেও তারা যায় নাই। আমি কেন্দ্রের পর কেন্দ্রে গিয়ে তাদের ফাঁকা পাইছি। তো আওয়ামী লীগের মধ্যে যদি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো, আওয়ামী লীগের মন্ত্রীরা 12% 13% ভোট নাকি কাস্ট হয়েছে, তাও আমি এটা সন্দেহ করি, মানে আমি এটা পুরা আমি নট শিওর। আমি আপনাকে বলি, ওই ঘটনাটা অন্য ঘটনা, ওটা অন্য প্রেক্ষিত এখানে ওখানে ওই যে বললাম না যে আমি বলতাম তখন এই একটা ইলেকশন হচ্ছে, এটাকে আমি ইলেকশনই বলি না, বলছি কারণ এই কারণে যে আপনি যেখানেই ভোট দিবেন, বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে, আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের তো ভয় নাই, যেখানে আওয়ামী লীগের ভয় নাই, যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে কেউ টান দেয় নাই, সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই। তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভোট দিব ওটাই আমাদের লোক, ও গেল আমার, সে গেল আমার, কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে, কাজে তারা কি করবে আমি জানি না, কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোটের জন্য কি বিএনপি আশান্বিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দেয়? জামাত চায় না যে নৌকার ভোটগুলো আমার কাছে আসুক, চাইতে পারে কিন্তু কামাল ভাই, ভোট আপনিও দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, আমিও দেখছি, ভোটের সময় তো ভোটাররা কত, আরে যারা নির্বাচনে তারা কত কথাই কয়, এমন কি যারা ভোটার না তাগনিও কয় ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে, এটা শিশির মনির সাহেবও চাবে, বিএনপিও চাবে, কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইল কিনা কামাল ভাই? আমার মানে 2 পয়সা একটু দিয়ে আমার মনে হয় একদম বেশি না। আমি আপনি যদি আপনি শিশির মনির ভাইকে জিজ্ঞেস করেন, ওনার আলাপের পরে আমাকে আরেকবার চান্স দিন, আমি আরো ডিটেইল বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভোকেট শিশির মনি, এটা নিয়ে কি আপনি একটু বলবেন যে আপনি তো মাঠে ময়দানে ঘুরতেছেন, আওয়ামী লীগ কি সেই অর্থে ফ্যাক্টর হবে ইলেকশনের ক্ষেত্রে? আপনি যদি 1 মিনিটে বলতেন, আমাদের অনেক প্রশ্ন আসলে অ্যাডভোকেট মনির। আসলে দেখেন, আমার এলাকার কথা বলি, আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি, কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে, তাই আমি এটা ক্লেম করতে পারি, সবটা তো আমি ক্লেম করতে পারি। তো আমি মনে করি যে আসলে ওই সরকার পতনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত 6 বার 7 বার এমপি ছিলেন, উনি যে দলেই যেতেন এই দলেই এমপি হতেন।
সব দল থেকে তিনি এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকেও ছিলেন, একতা থেকে ছিলেন, জনতা থেকে ছিলেন, নানান ভাবে ছিলেন। তো সেখানে কেউ যদি বলে এখন যে সুরঞ্জিত বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ, তাহলে তো অনেক ভোটার। কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে, তাহলেও অনেক ভোটার। এখন যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, অনেক সিনিয়র লোক, যিনি নাসির উদ্দিন চৌধুরী, তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন, পরবর্তীতে বিএনপিতে এসেছেন। লাঙ্গল থেকে তিনি একসময় এমপি ছিলেন, কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে পারেন। এখন কেউ যদি বলে এই পুরো ভোটটা হলো বিএনপির ভোট নাকি নাসির উদ্দিন চৌধুরীর ভোট, এই নানান ধরনের কথা, আমি মনে করি হ্যাঁ, বাংলাদেশের নাগরিক সিটিজেন সব তো আর বাংলাদেশ থেকে চলে যায় নাই, সব তো বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না। ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না? করবে তো। এখন যদি আওয়ামী লীগের ইনস্ট্রাকশন থাকে যে তোমরা ভোটে যাবা না, ভোট দিবা না, কিংবা ভোট দানে বাড়িতে করবা, তাহলে কি ভূমিকা নিবে এটা দেখার বিষয়। কিন্তু এছাড়া আপনি অ্যাডভোকেট মনির, আমি এই জায়গাটাতেই শুধু আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে তো কামাল ভাইয়ের কথা মিলল, মানে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনে ভোট দিবে বা দিবে না, বা কারো পক্ষে দিবে বা দিবে না, এটা ঠিক করবে? মানে স্টিল আমার একটা ধারণা ছিল নেতা নেত্রীরা পালায় গেছে, ওইটা ওইরকম না, আসলে ওইটা ওই পর্যায়ে নাই। আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি, পরে আপনার প্রশ্নের কারণে বলতে পারি নাই। বাস্তবে ওই পর্যায়ে নাই, কারণ এখানে মানুষ, সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন, এখানে এত ডিপলি রুটেড না। মানে একটা বড় অংশের ভোটার ফ্লোটিং হয়ে গেছে না, বাট ডিপলি রুটেড না হইলো আপনি এটা আসলে আপনার মতো করে ব্যাখ্যা করেছেন। কামাল ভাই, আপনি যদি 1 মিনিট বলেন, আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন, ওনাকে না পড়লেই না, আবু সুফিয়ান, উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে ভয়ে কথা বলেন। ঠিক আছে কামাল ভাই, আপনি বলেন, আমার কিছু বলার নাই। মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায়, আপনি যদি 1 মিনিটের একটু অ্যাড্রেস করেন। আমার থিসিসটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং উনার পালায় যাওয়া, উনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আছেন তাদের চলে যাওয়া, তারপরে উনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা। কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মনিরের কথা মনে হইতেছে যে সেটার একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে। কারণ ভাই এটা যদি আপনি একটু বলতেন, আমি ভুল না। আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, জি, আওয়ামী লীগ হলো কমপক্ষে 4 পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে, ছোট ভাই ছাত্রলীগ করে, এর হলো 4 পুরুষের দল। আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না, তাহলে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাবে। আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে, সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল, আসার পর তার ফ্যামিলি থেকে ত্যাগ করছিল ভাই। এটা হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি মানে এই 1 বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে একত্রিত মিশে যাবে, এটা হবে না। কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব, তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি এটা নিয়ে কিছু একটা করবো, কিছু একটা ভাববো, সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে। আবার বলছি আপনাকে, যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা, তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে, অনেক ক্ষোভ আছে, বিরক্তি আছে, ঘৃণা আছে, সবই আছে। থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে, দলের অস্তিত্বের প্রশ্ন আসবে, তখন আওয়ামী লীগ কি করবে ভাই, এই ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার আওয়ামী লীগের পরিবার না। কিন্তু কামাল ভাই, আপনি আওয়ামী লীগ পরিবারের কথা বলতেছেন, কিন্তু এই মুহূর্তেই আমার মনে পড়তেছে ছাত্রলীগের 2 জন সভাপতি আসলে বিএনপিতে জয়েন করছেন। আমি বিএনপির পুরো স্ট্যান্ডিং কমিটির সবাইরে আওয়ামী লীগের দেখি, মানে একটা পর্যায়ে গিয়া জামায়াতে ইসলামীটা আমি বলবো না, কিন্তু জাতীয় পার্টির পুরাটাই আমি আসলে আওয়ামী লীগের লোকজন দিয়ে দেখি। কারণ আওয়ামী লীগ ছাড়া তো আসলে দল ছিল না। আওয়ামী লীগ ভাঙ্গা, আওয়ামী লীগের পরে স্বাধীন হওয়ার পরে জাসদ আর আওয়ামী লীগের লোকের দলই দেখি। তবুও আমার মনে হয় মহিউদ্দিন ভাই একটা ছোট্ট কমেন্ট। জি 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 বলেন, অনুগ্রহ করে যদি। জি 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 প্লিজ বলেন। যে আমি বলতে চাইছি যে হ্যাঁ, নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন জন থাকে বা আছে বা ছিল, কিন্তু সাধারণ ভোটাররা তো ভোট দিতে চায়, সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে। তারা হয়তো একসময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত, কিন্তু এখন যখন প্রার্থী থাকবে না, তখন সাধারণ ভোটার হিসেবে, নাগরিক হিসেবে তার যে ভোটাধিকার প্রয়োগ, সে তো কোনো না কোনো জায়গায় করার ক্ষেত্রে তো এখানে কোনো বাধা তার কারো কাছে নাই। আছে হলো পার্টিকুলার ব্যক্তিবর্গ যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কথা ভিন্ন। রাইট, কারণ আমার কাছে এটা আরো কেন মনে হয় কামাল ভাই, আপনি পরে আবার একটু বইলেন, আমি খালি কথাটা কয়ে রাখি যে বাংলাদেশে এই
আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম, যে যার মতো করে অংশও নিছিলাম, তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা, একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোনো একটা ভূমিকা রাখার কথা, সেটা আমরা দেখি নাই, সেটা অনুপস্থিত। সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হোয়ার। যে হাউএভার না, এই ক্ষেত্রে আমি একটা বলে দিই, ছোট্ট করে বলি। দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো, নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখা আসো, তারপর দেখি তোমাদের কত জোর। ওই কথাটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য। আচ্ছা, পারলে পুলিশ প্রতিবাদ যে দেখেন নাই, ওটা পুলিশের ভয়ে দেখেন নাই। ওকে ওকে, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। কামাল ভাইকে ধন্যবাদ। যে কামাল, জনাব অ্যাডভোকেট শিশির মনির, ইনফ্লুয়েন্সারদের মধ্যে আপনি কাদের সমর্থন চাইবেন? কারণ আমি আসলে ইলেকশনকে নিবিড়ভাবে দেখতে গিয়া, মানে পড়তে গিয়া, অত তো আর বুদ্ধি করে বিশ্লেষণ করতে পারি না, কিন্তু পড়তে গিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে কইতেছেন। আপনি কাদের কাদের সমর্থন চাইবেন এইসব ইনফ্লুয়েন্সারদের মধ্যে? কাদের কাদের আপনি গুরুত্বপূর্ণ আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন? আমার এলাকায় গুরুত্বপূর্ণ ইলেকশনের ফ্যাক্টর হলো এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, যারা দেশের বাইরে থাকেন, লন্ডনে থাকেন, আমেরিকায় থাকেন, ইতালিতে থাকেন, অস্ট্রেলিয়ায়, কানাডায় থাকেন, ফ্রান্সে থাকেন। তারা রেমিটেন্স পাঠান, তাদের আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা বাংলাদেশে থাকেন। তো তারা আমার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখে। দ্বিতীয় আরেকটা শ্রেণী এখন আমি দেখছি, যারা অনলাইন ইউটিউবার এবং টিকটক মেকার, এর মধ্যে একটা বড় অংশ হয়েছে যারা এটাকে তাদের লাইভলিহুডের অংশ বানিয়েছেন, আয় ইনকামের সঙ্গে জড়িত আছে। তাদের মধ্যে একটা বড় ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই। আরেকটা ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই নারীদের মধ্যে টিকটকার হয়েছে আমার এলাকায়, যারা অত্যন্ত গ্রাম বাংলার সেই আবহমান কালের যে নারী, যারা শাড়ি পরেন, এদের মধ্যেও দেখা যায় হাওরের মাঝখানে ধান খেতে দাঁড়িয়ে তারা ভিডিও তৈরি করছেন, আপলোড করছেন, এবং হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তারাও ইনফ্লুয়েন্স করছেন। তো আমি এর মধ্য থেকে আরেকটা শ্রেণী আমার এখানে বিশেষভাবে ইনফ্লুয়েন্সার আছে, যারা এখানে জন্ম নিয়েছেন কিন্তু যারা সিলেটে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, তাদের আত্মীয় স্বজনরা এই এলাকায় থাকেন, তাদের কথার উপর অনেক কিছু এখানে নির্ভর করে। আরেকটা শ্রেণী আছেন যারা গাজীপুরে এবং চিটাগাঙে থাকেন, ঢাকার কিছু জায়গায় থাকেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। তাদের একটা বড় অংশ, প্রায় 25-30 হাজার মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। তারাও আমার আসনে একটা বড় ইনফ্লুয়েন্সারের ভূমিকা পালন করছে। না, ঠিক আছে, এদের মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন? মানে আমরা যাদের চিনি তাদের মধ্যে থেকে বড় বড় ইনফ্লুয়েন্সার, যাদের 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 4.5 মিলিয়ন ফলোয়ার আছে, ভিউ আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি, তাদের মধ্যে থেকে কাউকে আপনি মনে করেন কিনা? আমাদের কামাল ভাই আছেন, কামাল ভাই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বটে। তোনার আর একটা পরিচয় যে তিনি সাংবাদিক। কেউ কেউ প্রশ্ন করেন যে তিনি এখন কোন পত্রিকায় সাংবাদিকতা করেন। কামাল ভাইয়ের বয়স 65। উনি কয়েকদিন আগে আমাকে খুব সারপ্রাইজলি জানালেন। আমি মানে ওনাকে এত ভাবি নাই, কিন্তু ঘটনা হইতেছে যে উনিও একজন ইনফ্লুয়েন্সার। আপনি এর মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে গুরুত্বপূর্ণ মনে করেন অ্যাডভোকেট শিশির মনির? আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখছে হলো রুট লেভেলে ইয়াংদের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখে প্লেয়ার যারা খেলাধুলা করে, এক শ্রেণী। আরেক শ্রেণী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে, যারা হলো আপনার নাটক অভিনয়ের সঙ্গে জড়িত, একক নাটকের সঙ্গে জড়িত থাকে, যারা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে। আরেক শ্রেণীর ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই এখানে আমাদের বেশ ভূমিকা রাখছেন, সেটা হলো দেশের বাইরে তারা অবস্থান করেন কিন্তু দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেন। এগুলো বাংলাদেশ, আমার এলাকার বনে বাধারে, মাঠে হাটে, চায়ের দোকানে খুব আলোচনার একটা ভিডিও বের হলে আমার মনে হয় এটা একটা পরিষ্কার। আমি কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে কামাল ভাই, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের মধ্যে ইলেকশন প্রভাবিত করার ক্ষমতা কার রয়েছে বলে আপনি মনে করেন? আপনার রয়েছে কিনা? মানে ধরেন আপনি যদি অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দিন আজকে বলেন, বা জামাতে ইসলামের পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে কথা বলেন, বা এইটা কি আসলে ইলেকশনকে হ্যাম্পার করতে পারবে কিনা? কার করলে পারবে, কার ক্ষেত্রে পারবে? এখন আমার না আসলে মনে হয় না, বুঝছেন। আমি আমাদের ভোটারদেরকে আমি চিনি মোটামুটি। আচ্ছা, মনে করেন অনেকে আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, তারা কিছু বললে মিলিয়ন মিলিয়ন লোক দেখে, সবাই তাদের কথা প্রভাবিত হয় না। বাংলাদেশের মানুষ অত বোকা না। বাংলাদেশের মানুষ নিজেকে জিজ্ঞাসা করে অনেক সময় যে হুজুকে তারা পা বাড়ায় না, তা না, বাড়ায়।
বাড়ানোর পর যখন তারা বুঝে এই কাজটা তারা ঠিক করে নাই, পরের বার ডাক দিলে আর যায় না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে আপনি তো আলটিমেটলি ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছেন, যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের কথা বলতে যাচ্ছেন, তো এরা কিন্তু 32 ভাঙার সময় এক ধরনের আহ্বান দিছিল, গেছিল অনেকে, গেছিল, ওসব মানুষের আবেগ ছিল, তারা ওই ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে। কই পরে যখন সে সিবি ভাঙার কথা বললো, একটা পিঁপড়াও তো যায় নাই। পরে যখন ওই যে আর্মি নামছে বলে বললো আপনারা মাঠে নামেন, এখনই নামেন, রাস্তায় যে শুয়ে পড়েন ট্যাঙ্কের সামনে, কেউ গেছিল রে ভাই? কেউ তো যায় নাই, কেউ তো উঠে দেখাও নাই জানলা দিয়ে উকি দিয়া যে ঘটনা আসলে সত্য কিনা। এগুলো হলো কি এক একটা সময় থাকে, যে সময়টাকে তারা হয়তো মিস ইউজ করে, মানুষকে প্রভাবিত করে। মানুষ একবার ঠকে, মানুষ বারবার ঠকতে চায় না। দু একজন মহামূর্খ বারবার ঠকে, কিন্তু বেসিক্যালি মানে এভারেজ মানুষ যারা আছে তারা বারবার ঠকবে না। কিন্তু আর ভোটের ব্যাপারটা বলি আপনাকে, ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি আমার জীবনে, যে হাজবেন্ড বলতেছে, বয়স্ক হাজবেন্ড, আমার চাচা চাচির মতো, বলতেছে যে তাহলে ভোটটা যাও, যাই নিয়ে অমুক মার্কে দিয়ে আসো। আমি চাচিকে বলতে শুনছি, আমি কই ভোট দেবো তোমার বলবো কে? আমি নিজে শুনছি ভাই, আমার চাচিকে আমি বলতে শুনছি, আমি কই ভোট দেবো আমি জানি, তুই বলবা কেন? হয়তো সে সাবিকটাই ফলো করছি, কিন্তু এই যে বলাটা না, এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে, অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে। কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন, তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে। কেন করবো না? কিন্তু কিন্তু আপনি প্রভাবনের কথা বললেন, কিন্তু আপনি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন, সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন, এটা আলোচনায় আসছে, টক শোতে এটা বলা হয়েছে, অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন, এরকম আমি আর আগে কখনো দেখি নাই। এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্যই এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে, যে তাদের ব্যাপক জনপ্রিয়তা। আমি তা মনে করি না, ওই লোকগুলি আগেই ছিল, ওই সমর্থক যারা, তারা আগেও ছিল সোসাইটিতে, তারা এতদিন বলার জন্য কোনো পায় নাই, স্কোপ পায় নাই, এরা তাদের সেই স্কোপটা করে দিচ্ছে, আমাকে সমর্থন করো, তখন তারা সমর্থন করছে। কিন্তু তার কারণে তার সমর্থক দু একটা বাড়ে নাই, এটা বাড়ে না। শিশির মনি ভাই যে ভোটটা পাবে, ওটা উনিই পাবেন, ওটা উনাকেই অর্জন করতে হবে। আমি মাসুদ কুমার সারাদিন চিৎকার করলে ওনার ভোট একটাও বাড়বে না, বা কমবে, ওনার ভোট মনে করি বা কমবেও না। আচ্ছা, এই প্রশ্নটা আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, এবং শিশির মনির ভাইয়ের আমি পরে এইটার ব্যাপারে মতামত জানাতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনে মিডিয়ার রোল কতটা ক্রুশাল হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে? কয়েক বছর আগে হলে বা 2 বছর 1 বছর আগে হলে চোখ বন্ধ করে অনেকেই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের কথা বলতেন, কিন্তু এখন কেউ এটা এরকম করে বলতে পারছেন না। আসলে এখন সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে? মিডিয়ার রোলটা কেমন হবে কামাল ভাই? আপনিও মিডিয়া কাজ করছেন, আমিও কাজ করছি, সব মিডিয়ারই একটা নিজস্ব একটা পলিসি থাকে। মিডিয়ার মালিক কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির আনুকূল্য চেয়ে থাকেন, এটা আমরা সবাই জানি। কিন্তু সেটা যখন প্রকাশ হয়ে যায়, যখন সাধারণ পাঠকরা বুঝতে পারে যে এই মিডিয়াটা প্রকারান্তরে অমুক পার্টিকে অমুককে সমর্থন করতেছে, তখনই কিন্তু ওই মিডিয়ার প্রভাবটা কমে যায়। যে জিনিসটা প্রথম আলো করেছে, প্রথম আলো কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিচ্ছে। প্রথম আলোর প্রতি মানুষের কিন্তু আস্থাটা ওই জায়গায় অনেকটা কমে গেছে। 2 দিন আগে তারা একটা জরিপ করছে, বিশ্বাস করেন আমি এত হাস্যকর জরিপ জীবনে কম দেখছি ভাই। তাদের তো নিজস্ব অনেক বড় ম্যান পাওয়ার আছে, ওইগুলি বাদ দেওয়া, নাম না জানা কি একটা পার্টি কি মেকার্স না কি মেকার্স নিয়ে সাধারণত গণমাধ্যম থার্ড পার্টিকে আসলে জরিপের দায়িত্বটা দেয়, কারণ এইটা তাদের নিরপেক্ষতার জন্যই দেয়। এটা একটা সিম্পল একটা एग्जांपल দিই, আমি একটা সিম্পল एग्जांपल দিই, তাহলে বুঝবেন জরিপটা কেন আমার কাছে হাস্যকর মনে হয়েছে। বলছে এই সরকারকে চরম ভাবে মানে আপনার অপছন্দ করে কত পার্সেন্ট, সেখানে তারা দেখা যায় 3.2%, মানে খুবই অপছন্দ করে। আচ্ছা আপনি আমাকে বলেন, আওয়ামী লীগের একটা লোক পাবেন যে সরকারকে চরম ভাবে অপছন্দ না করে? সবাই অপছন্দ করে আওয়ামী লীগের। এই লোকটা বাটপার হইতে পারে, দুর্বৃত্ত হইতে পারে, খুনি হইতে পারে। আমার এই জরিপের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে যে সাধারণত মানুষ ভয় পায় জরিপের প্রশ্নের উত্তর দিতে। তারা হলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে, কারণ আপনি দেখবেন আওয়ামী লীগেরও 70% নাকি সমর্থন ছিল, শেখ হাসিনাকে নাকি এই পৃথিবীর সব লোক পছন্দ করতো, এইসব জরিপে উঠে আসছে। বাংলাদেশের সব লোক নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো। আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী বা উপদেষ্টাকে অপছন্দ করলো, শেখ হাসিনাকে পছন্দ করতো প্রায় সবাই। আপনার এই ধরনের জরিপ মনে আছে? আমি শিওর যে মানে এরকম জরিপ হয়েছে, মনে আছে। আমাকে ধরো কি এটা হলো মিডিয়ার প্রসঙ্গে আমি বললাম। আপনি দেখেন ওই জরিপের নিচে, ওই জরিপে তারা যখন রেজাল্ট বের করছে, তারা ওই জরিপে 10টা 12টা আইটেম করছে, কিন্তু প্রত্যেকটা আইটেমের নিচে আপনি কমেন্টগুলি পড়ে দেখেন খালি, তাহলে বুঝবেন যে পত্রিকার প্রভাব কোথায় যায় ঠেকছে। ওকে, পত্রিকার প্রভাব নাই। এখন বরং আমি মনে করি আগামী নির্বাচনে
প্রভাব থাকবে সোশ্যাল মিডিয়ার, এটা আমি মনে করি। রাইট, সোশ্যাল মিডিয়ার প্রভাব, কিন্তু সোশ্যাল মিডিয়া মানে কি ব্যক্তি না? সোশ্যাল মিডিয়া তো মানে ব্যক্তিই তো। ধরেন কামাল ভাই একটা কথা বললো, ওইটার প্রভাব নাকি আর কিছু না? ওটা কথা আছে বা কতগুলি বিষয় আছে কি জানেন, এটা কিন্তু এই প্রভাবটা মারাত্মক কিছু হবে তা না, কিন্তু তারপরে কিছুটা থাকবে, সেখানে আবার লোকজন দেখবে কে ইমোশনালি বলতেছে, কে লজিক্যালি বলতেছে, মানুষ তো বিভিন্ন ভাবে দেখে, তাই না? ওইগুলো দেখার পর কিছুটা থাকবে, কিন্তু মিডিয়ার প্রভাব অতটা থাকবে না। মানে আপনার আমাদের যে রেডিও, টেলিভিশন অথবা পত্রিকা, আমার মনে হয় না। ও, আপনি মনে করেন না যে এইরকম এবং প্রভাবশালী মিডিয়া কোনটা, এটা আপনি নাম কি বলবেন? যে ধরেন প্রথম আলো গ্রুপ একটা, আমার দেশ গ্রুপ একটা, এখনো প্রভাবশালী, টেলিভিশন, এখনো বাংলাদেশে এখনো প্রভাবশালী মিডিয়া, সবচেয়ে প্রভাবশালী মিডিয়া প্রথম। ওকে, আমি অ্যাডভোকেট শিশির মনিরের কাছে জানতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আমি একটু মিডিয়ার সাথে নানাভাবে জড়িত বলে, মানে একাডেমিক দিক দিয়েও যেহেতু, সেইটার ক্ষেত্রে মানে আমার এই 2-3 দিন আগে ডয়েচে ভেলে একাডেমিতে তাদের যে ফেলোরা আছেন, তাদের মধ্যে অনেকে সাংবাদিক আছেন, তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাদের একটা বক্তৃতা দিছিলাম, সেইখানের মধ্যেও অনেকেই বলতেছেন ওভারটলি আর কোভার্টলি, মানে যাদের সাথে আমার কথা হয়, যে বাংলাদেশি মিডিয়ার অনেকগুলোই এখন জামায়াতের পছন্দের সাংবাদিকরা বা বিএনপির পছন্দের সাংবাদিকরা আছেন, আগে যেরকম আওয়ামী লীগের পছন্দের সাংবাদিকরা থাকতেন। এই যে আওয়ামী পন্থী থেকে বিএনপি পন্থী বা জামায়াতপন্থী বাংলাদেশের মিডিয়া হইল, এইটা ভোটের মাঠে আপনাদেরকে কত সাহায্য করে? আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যে জামায়াতের মুখপাত্র বলে পরিচিত একটি পত্রিকা সংগ্রাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রকাশ হয়ে আসছে, এবং কি আওয়ামী লীগের আমলে এটা বন্ধ হয় নাই। নয়া দিগন্ত বলে খুব স্মার্ট একটা পত্রিকা, যারা বাংলাদেশে আসলে খবরের কাগজের ইয়েতে আমি গেম চেঞ্জার বলবো, যারা 5 টাকা দাম নিয়ে এসে আসলে কামাল ভাইয়েরও মনে থাকবে যে মানে এটার একটা বাজারে একটা ব্যাপক, তো ওইটার কতটা প্রভাব আপনি ভোটের মাঠে বা নির্বাচনে অনুবাদ হইতে দেখেন? অ্যাডভোকেট শিশির মনির। আসলে ওই পুরনো স্টাইল চলবে না, আপনাকে পুরনো সিস্টেম মানুষকে ইনফ্লুয়েন্স করে না। সিস্টেমে ইনোভেশন যদি হয়, কন্টেন্ট যদি থাকে, নো ম্যাটার কে বলছে, এটা ইম্পর্টেন্ট হবে। কন্টেন্ট যদি না থাকে, আপনি ক্যামোফ্ল্যাক্স করতে চান, এজেন্ডা বাস্তবায়ন করতে চান, এজেন্ডাকে পুশ করেন, তাহলে আপনি ফ্রড হয়ে যান। আমার অভিজ্ঞতা বলছি রুট লেভেলে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে বা রিয়েল কন্টেন্ট যারা দিতে পারছে, সেগুলোকে ভ্যালু ক্রিয়েট করে। আর রিয়েল কন্টেন্ট প্রথম আলো যদি না দিতে পারে, নয়া দিগন্তও যদি না দিতে পারে, ভ্যালু ক্রিয়েট করবে না। এটা নিজের স্যাটিসফ্যাকশন হতে পারে যে কিছু একটা করলাম, না জানি কি একটা হয়ে গেল, কিংবা আমরা একটা আউটলেট পাবলিক করে দিলাম। সো আমার কথাটা দুই দিকে, এক হলো সোশ্যাল মিডিয়া উইল বি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু একক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল হবে না যদি কন্টেন্ট ভালো না হয়। কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে টুগেদার ইট উইল বি ইনফ্লুয়েন্সিয়াল, অ্যালোন নাথিং উইল বি সাফিশিয়েন্ট। অ্যাডভোকেট শিশির মনির, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই ধরেন আপনি কি এটা কখনো খেয়াল করেন যে সংগ্রাম বা নয়া দিগন্তের সার্কুলেশন বা পাঠক প্রিয়তা এই সরকার চেঞ্জ হওয়ার পরে বাড়ছে কিনা? প্রভাবটার প্রসঙ্গে আমি পরে আসি, মানে যেটা কোয়ান্টিফাই করা যায়, যেটা মেজারেবল, সেইটার ক্ষেত্রে আমি শুধু বলি, এটা কি বাড়ছে নয়া দিগন্ত বা সংগ্রামের সার্কুলেশন? ইন জেনারেল এই পত্রিকা, হার্ড পত্রিকা পড়ার প্রতি মানুষের এত আগ্রহ নাই। না মানলাম, কিন্তু ধরেন আওয়ামী লীগের আমলে 200 লোক সংগ্রাম পড়তো, এখন 230 জন পড়ে কিনা? না, সংগ্রামের তাহলে দুটো ফর্মের কথা চিন্তা করবেন, একটা হলো হার্ড কপি সংগ্রাম, আর একটা হলো ডিজিটাল ভার্সনের সংগ্রাম। ওকে, ডিজিটাল ভার্সনটা ঠিক। আমি ডিজিটাল ভার্সনের ক্ষেত্রে আমার একটু আপত্তি কেন অ্যাডভোকেট মনির, আপনাদের আমি একটু বলি। সেইটা হচ্ছে আমি 50টা পত্রিকা পড়ি, মানে 50টা ওয়েবসাইটের মধ্যে যাই, সবাই একটা করে আমার পাঠক পায়, মানে পাঠক ক্লিক পায়। ওইটা আসলে কিন্তু ওইটা পড়া মানে ওই সংখ্যাটা, হাউএভার আপনি যদি এইটা নিয়ে আপনার গবেষণা না থাকে তাহলে আমি পরেই হয়তো না, একটা কথা শুধু বলতে চাই, আমি যেটা দেখি ইন জেনারেলি লং কন্টেন্ট পড়ার প্রতি মানুষের অনীহা দেখা দিয়েছে। লং কন্টেন্ট পড়া, এটা গুড না ব্যাড, এটা ডিফারেন্ট আর্গুমেন্ট। যেমন আমি খুব কমই দেখতে পাই যে বই পড়ে মানুষ, লং কন্টেন্ট পড়তে চায় না। আমরা ওই যে শর্ট করেছি, রিল করেছি, আরো শর্টেস্ট করেছি, আরো সিম্পলিফাই করছি, করে করে নলেজের যে সোর্স, যেটা অ্যানালাইসিস, যেটা এক্সপ্লেনেশন, যেটা পক্ষে বিপক্ষে একটা সিচুয়েশনকে লং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইন্টারপ্রিট করে, ওই প্রতি মানুষের ডিটেস্ট দেখা দিয়েছে। এতে
নলেজের লেভেল কিন্তু দুর্বল হচ্ছে, এটা খুবই মানতে হবে। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু অনুরোধ দিচ্ছি, আমাদের আরো 2টা প্রশ্ন আছে, আপনি কি 2-3টা মিনিট পরে যাইতে পারেন? আপনি 55-তে যাইবেন বলছিলেন, তো সেই জন্য আমি প্রশ্নটা তাড়াতাড়ি দ্রুত করে ফেলি যে ইলেকশনে সামরিক বাহিনী কি কোনো পক্ষ নেবে বলে মনে হয়? নিলে কার পক্ষ কামাল ভাই? আমি শিশির মনির ভাইয়েরও একই প্রশ্ন করি। আমার মনে হয় যে কোনো পক্ষ তারা নাও নিতে পারে। আমার ধারণা সামরিক বাহিনী যতটুকু আমি দেখেছি তারা কোনো পক্ষ নেবে না, এবং তাদের আমি এখন যেভাবে সামরিক বাহিনী আছে মাঠে, এটা কিন্তু আমার টের পাই না। যদি এরকম টের না পাওয়ার মতো করে তারা থাকে, তাহলে সামরিক বাহিনী থাকলে কোনো লাভ হবে না। সামরিক বাহিনীকে আরো সক্রিয় এবং আরো আপনার এইভাবে থাকতে হবে, তাহলে সামরিক বাহিনী থাকাটা অর্থপূর্ণ হবে, এবং তারা কোনো পক্ষ নিবে বলে আমি মনে করি না। আমি একটা ইয়া পড়ি যে দর্শক বলছেন মাসুদ কামাল সাংবাদিক খালেদ মহিউদ্দিন কৌশলে আওয়ামী লীগের প্রচারণা চালাচ্ছে, কারণ মাসুদ কামাল সাহেব এত মানে বাংলাদেশে কোনো স্কুল নাই, বাচ্চাকে ভারতে পড়াতে হবে এই প্রশ্ন করেছেন। কামাল ভাই এটা আমি একটু বলি, আমাদের প্রায় বন্ধু, আমার 2-1 বছরের বড় জামাতের সাবেক সভাপতি জনাব গোলাম আজমের যে সন্তান, কনিষ্ঠ সন্তান, আমাদের বন্ধুর মতোই, উনিও কিন্তু ভারতের ইউনিভার্সিটিতেই পড়াশোনা করছেন। কেন করছেন সেটা আমি জানি না, আমি শুধু আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখলাম। মানে যারা বলবেন যে ভারতে বাচ্চা পড়াইলেই ওই কামাল ভাই হলো ভারতের লোক, ভারতের দালাল, তাদের জন্য আমি বললাম চেক করেন। গোলাম আজম সাহেবের ছেলে, ছোট ছেলে পড়াশোনা করেছেন, স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়ে। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের কাছে একটু আসি। অ্যাডভোকেট শিশির মনির ভাই, ইলেকশনে সামরিক বাহিনী কি কোনো পক্ষ নেবে বলে মনে হয়? নিলে কার পক্ষ? আমার মনে হয় না তারা কোনো পক্ষ নিবে, তারা নিলে জনগণের পক্ষ নিতে পারে, কিন্তু কোন পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষ নিবে এরকম কোন সিমটম আমি এখনো দেখতে পাই না। আমার যতটুকু জ্ঞান আছে তাতে কোনো অ্যানালাইসিসে ধরা পড়ে না যে বর্তমান সামরিক বাহিনী কোন একটি দল বা জোটের পক্ষ নিয়ে তারা এই ব্লেমটা নিতে চাইবে। আর সেকেন্ড কথা হলো, আমি যেটা দেখতে পাচ্ছি যে আগামী ইলেকশনে সামরিক বাহিনীর একটা অ্যাক্টিভ রোল হতে যাচ্ছে। ওকে, এবং ইতোমধ্যে যে নাড়াচাড়া শুরু হয়েছে, এটা এমন না তো অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটা এমন না তো যে আপনি আসলে আর্মিরে খেপাইতে চাইতেছেন না, আর্মির একটু রাজি খুশি রাখতেছেন না? এটা না, অনেকে আবার দেখতেছি যে ক্যান্টনমেন্ট গ্যাপ পুরাই দিয়ে আসবো, আর্মির বুদ্ধি হাঁটুতে, এগুলি কথা কইয়া হয়। মানে আপনারা আবার দেখলাম যে না, মানে ইউ আর নট লাইক। আমি তো কখনোই, আমি কোনো ব্যক্তি বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনোই আনরিজনেবল কোনো কথা বলে অভ্যস্ত নই। ওকে, এবং আমি মনে করি এগুলো সবকিছুতে একটা শিষ্টাচার থাকা উচিত। আমি ক্রিটিসিজম করব খালেদ ভাইয়ের, আমি ক্রিটিসিজম করব মাসুদ ভাইয়ের, কিন্তু ডেফিনেটলি আই উইল ক্রিটিসাইজ ইউ উইথ ভেরি ডিসেন্সি এন্ড মরালিটি। আই শুড নট ক্রস মাই লিমিট। এখন ডিসেন্সি আর মোরালিটি তো সবচেয়ে, মানে আমি কি বলবো, এইটাই খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন হয়ে গেছে। মানে ইনডিসেন্ট হওয়াটাই মনে একটা। কারণ শেষ প্রশ্ন আপনার কাছে, ওগুলো সম্পূর্ণভাবে ব্যক্তির দায়। যিনি ইনডিসেন্ট, ইমোরাল অ্যাটিটিউড নেবেন, সম্পূর্ণভাবে হি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি। ওকে, শেষ প্রশ্ন কামাল ভাই, কিন্তু এটার থেকে আপনার আমি একটু বেশি মনোযোগ আশা করি যে জনাব তারেক রহমান দেশে এখনো ফিরেন নাই, তফসিল ঘোষণা হয়ে গেছে। মানে বাংলাদেশের এই যেটাকে বলা হইতেছে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী শেখ হাসিনা রেজিমের পতনেরও প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় হয়ে যেতেছে। এখন এইটা কি ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতেছে? প্রভাব ফেললে এই প্রভাবের মানে সুবিধা কে পাচ্ছে? এটা কি বিএনপি পাইতেছে উনি বিদেশে থাকাতে, নাকি এটা জামায়াত পাইতেছে, নাকি ওনার বিরোধীরা পাইতেছে? আপনার বিশ্লেষণ কি? আমি মনে করবো মানে উনি যে দেশে আসলেন না, থাকলেন না, এইটাতে সুবিধাটা কে পাইতেছে আসলে? এটার সুবিধা আর যাই পাক বিএনপি পাচ্ছে না। ওকে, কারণ এটা পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না যে আমার দলের শীর্ষ নেতা দলের সঙ্গে দেশের মাটিতে ভোটারদের সামনে থাকবে না, কিন্তু তারপর তাকে ভালোবেসে যাবে। এটা পৃথিবীতে কখনো সম্ভব না। ওনার ভোট একটা হলেও কমতেছে, 2টা হলেও কমতেছে, এবং সমর্থন মানুষ। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, আমার যিনি লিডার হবেন, যাকে আমি লিডার হিসেবে ভাবতে চাই, আমি তার কাছ থেকে কি আশা করি? আমি তার কাছ থেকে 2টো জিনিস আশা করি। একটা হলো চাই যে সে স্পষ্ট শির দ্বারা সোজা করে কথা বলবে, এটা আমি জানতে চাই। আরেকটা জানতে চাই সে আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবে, সে কেন কি কাজটা করলো যেন আমি বুঝতে পারি। উনার এই দেশে না আসাটা এই দুটোর কোনোটাকেই জাস্টিফাই করে না। উনি একটা পোস্ট দিয়েছিলেন যে উনার আশাটা নাকি ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না। এই যে কথাটা, এটা বলে কিন্তু উনি ওনার দুর্বলতা প্রকাশ করেছেন।
কে? আরো অনেকের উপর ডিপেন্ড করে, সেটা কে ভাই বলেন না। আপনি তো বলেন না। বেগম জিয়া, বিএনপি যখন আপনি না বলছেন, শীর্ষ নেতৃবৃন্দ বেগম জিয়া তাদের সবার উপরে ডিপেন্ড করে। হয়তো বলুক, সেটা বলে নাই। যখন না বলে তখন আমার কিন্তু অন্যরকম সন্দেহ হয়। একটা কথা মনে রাখবেন, আমি এই কথা বলে শেষ করি। একটা কথা মনে রাখবেন, ভূত কিন্তু রাতের বেলায় আসে, দিনের বেলায় কিন্তু ভূত আসে না। কেন আসে না? রাতের বেলা অন্ধকার, যখন আপনি স্পষ্ট কিছু দেখতে না পান তখন আপনি ভূত দেখেন। তো এখানে কিন্তু একই জিনিস, যখন আমি ওনাকে বুঝতে না পারি তখন আমার মধ্যে সন্দেহ জাগে, নানা রকমের সন্দেহ। তখন সেই সন্দেহগুলো কিন্তু কোনোটাই ওনার পক্ষে যায় না। এই জিনিসটা মাথায় রাখা উচিত আমি মনে করি। আমি জনাব শিশির মনির যদি এই বিষয়ে একটু মন্তব্য করেন, নাইলে আমার শেষ প্রশ্ন আপনার কাছে অন্য একটা বিষয় নিয়ে। আপনি জানেন যে আজকে আমি এই বিষয়ে আমি যে মন্তব্যটা করতে চাই, করেন প্লিজ করেন। আমি মনে করি যে জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি দ্রুত বাংলাদেশে আসা উচিত। আর উনি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন যে তার উপর নির্ভরশীল নয়, এটি আমারও জানতে ইচ্ছা করে যে যদি তিনি এই হার্ডেলটা ক্রস করতে না পারেন, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, তাহলে শুধুমাত্র ওনার ব্যক্তি বা দলের জন্য নয়, এটা বাংলাদেশের জন্য একটা বড় প্রবলেম আকারে ভবিষ্যতে দেখা দিতে পারে। সেই জন্য আমি মনে করব যে এটা ওনাকে অত্যন্ত এফিশিয়েন্টলি ডিল করা উচিত। ওনাকে যদি কেউ বাধা দিয়ে থাকে অথবা কোনো ব্যক্তি বিশেষ যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে থাকেন কিংবা কোনো ফ্যাক্টর যদি কার্যকর থাকেন,